নমস্কার। ওয়ার্কশপ আজকে শেষ ভিডিও। সেটা হচ্ছে যে সবাই জানেন যে ওয়ার্কশপটা করছিলাম, যে কলকাতা কর্পোরেশন বিল্ডিং ডিপার্টমেন্ট আর ইকোনমিক গ্রোথ। তো সবাইকে বলছি যে ফার্স্ট অফ অল যে সাবস্ক্রাইব করো, একটা কমিউনিটি তৈরি করবো, বিজনেস কমিউনিটি। আর কি তাতে হেল্প হবে, বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ার, রিয়েল এস্টেট আছো, বা যারা ছোটো বিজনেস করতে চাইছো, কেন চাইছো, কী জন্য চাইছো, কেন দরকার। কারণ একটা কথা মাথায় রাখো যে আগামী দিন কিন্তু ভালো আসছে না, ইকোনমিক্যালি একটা ডিজাস্টারের জায়গায় যাচ্ছে, এবং তার সেটা যাতে না হয় তার জন্য আমাদের নিজেদের একটা উদ্যোগ নিতে হবে। কীভাবে উদ্যোগ নেব, কী কী টেকনোলজি ইউজ করবো। ওকে, শুধু পড়াশোনা করলেই হবে না, তার সাথে ম্যানেজমেন্ট স্কিল, তার অ্যাপ্লিকেশন, এক্সিকিউশন পার্ট। তো এটার একটা চর্চার বিষয়। বিদেশে এগুলো নিয়ে প্রত্যেক দিন একটা করে নতুন নতুন ওয়ার্কশপ হচ্ছে। এক একটা ওয়ার্কশপে সেখানে প্রায় 50,000 60,000 টাকা দিয়ে লোকে যাচ্ছে, এমনি যাচ্ছে না। ওকে, এখানেও আইআইএমগুলো বা বিভিন্ন ম্যানেজমেন্ট স্কুলগুলো তারা যে ওয়ার্কশপগুলো করছে, ঠিক আছে, বিভিন্ন শিল্পপতিরা সেখানে অ্যাটেন্ড করছে তার কথা শোনার জন্য প্রায় লাখ লাখ টাকা দিয়ে। কেন? সেই কেনর উত্তরটাই হচ্ছে বিজনেস গ্রোথটাকে বাড়াতে। কেন বাড়াতে? আপাতমত বাঙালি যারা আছো তারা দেখো, আমার সাথে একমত হবে, প্রায় 80% মধ্যবিত্ত বাঙালি আমরা। আজকের দিনে দাঁড়িয়ে যা আমাদের অবস্থা, তাতে একটা টাকাও কিন্তু আমরা ব্যাংকে সেভিংস হিসেবে ফেলতে পারছি না। হয়তো কোনো মাসে সেভিংস হিসেবে ফেললো, তারপরের মাসে এমন একটা হ্যাজার্ড সামনে এলো যেটা অ্যাভয়েড করা যায় না, আপনাকে দিয়ে দিতে হবে। এছাড়া তো বিভিন্ন লোন, যেহেতু আমাদের ইনকাম পোটেনশিয়ালিটি কমছে, বিভিন্ন কিন্তু আমাদের যে ডিম্যান্ড একটা লাইফস্টাইল ঠিকমতো রাখার জন্য, সো সেই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য, সেই ডিমান্ডটাকে মিট করার জন্য আমাদের লোন নিতে হচ্ছে বাজার থেকে। কনজিউমার লোন নিচ্ছি, হাউস লোন নিচ্ছি, বিজনেস লোন নিচ্ছি, কিন্তু পে করবো কী করে, হাউ টু পে দ্যাট, সেই জায়গাটা কিন্তু আমরা, যেহেতু আমাদের ম্যানেজমেন্ট, ল্যাক অফ দ্য কনসেপ্ট, ম্যানেজমেন্টের অভাব, আর বা আমরা সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি না, তার ফলে যেটা হচ্ছে যে ব্যাংকে টাকা রাখা তো দূরহস্ত, জমানো তো দূরহস্ত, কিন্তু যেটা হচ্ছে এই 15 তারিখ 20 তারিখের পর থেকে মানুষ টাকা ধার করা চালু করছে মার্কেট থেকে অনেক, ঠিক আছে, যে তারা ভালো চাকরি করছে, ভালো কোনো কিছু করছে, সব কিছু করছে, বড় বড় ব্যবসাদার, তাদেরও একই অবস্থা, বিশাল টাকার সুদেতে তারা টাকা ধার করছে। এবং অটোমেটিক্যালি যেটা হবে যে যদি এইরকম বিহেভিয়ারের জিনিসটা চলতে থাকে, তো সে ইকোনমিক্যালি ডিজাস্টারের দিকেই যাবে। কারোর প্রপার্টি এনপিএ করে নিয়ে চলে যাচ্ছে, কারোর ফ্ল্যাট নিয়ে চলে যাচ্ছে। তো এরকম প্রত্যেক দিনই আমরা দেখছি, কেউ ওভারড্রাফট লোন নিয়েছে, ব্যবসাটাই বন্ধ হয়ে যাচ্ছে। তো কেন হচ্ছে? ফর দ্য ল্যাক অফ দ্য ম্যানেজমেন্ট। তো এই ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট, এবং পরের দিন থেকে আমরা কীভাবে করব তারও কিছু একটা আলোকপাত দেবো। এবং যারা এর সাথে থাকবে আছো, তো আমার মনে হয় এটা একটা লাইট দেবে, যে লাইটেতে একটা ফোকাস তৈরি হবে। আফটার অল যেটা করতে হবে, আমাদের ইকোনমিক গ্রোথ বাড়াতে হবে। এত কিছু কস্ট কাটিং করা তো সম্ভব না, এসেন্সিয়াল জিনিস, মেডিসিন, ছেলেদের পড়াশোনা নিশ্চয়ই নয়। সো দ্যাট হাউ টু গ্রো আওয়ার দ্য ইকোনমি, ঠিক আছে, নিজেদের ইকোনমিটা কী করে গ্রো করতে পারবে। আর এই রিয়েল এস্টেট এমন একটা জায়গা যেখানে কিন্তু এটা করা সম্ভব, বাড়িতে বসেও করা সম্ভব। সমস্ত স্তরের মানুষ এই রিয়েল এস্টেট সেক্টরের মধ্যে যুক্ত হতে পারে। কীভাবে, কেমন করে, তো সেইগুলোকে নিয়ে এই ভিডিও। এবং বিভিন্ন ম্যানেজমেন্ট যেগুলো আইআইএম করছে, আইআইটি করছে, এক একটা সার্টিফিকেট কোর্স প্রায় 3 লাখ 4 লাখ টাকা। তো স্বাভাবিকভাবেই যাদের মানে দিনান্তে পান্তা ফুরোয়, সেখানে 4 লাখ টাকা পে করাটা ভেরি ডিফিকাল্ট। কিন্তু আবার এই ইনফ্রাস্ট্রাকচার, এই কনসেপ্ট যদি আমরা নিজেদের মধ্যে শেয়ার না করি, আমরা কিন্তু আমার পরের লোকটাকে বিট করতে পারবো না। বিকজ দ্য অ্যাসেট ইজ দ্য লিমিটেড, বা রিসোর্স ইজ দ্য লিমিটেড ইকোনমিক্সের ভাষায়, এবং কম্পিটিটার প্রচুর, তার মধ্যে মেরে বেরিয়ে আসতে হবে। সো যাই হোক, আমি কলকাতা কর্পোরেশনের যেটা নিয়ে, রিয়েল এস্টেট যে ইম্প্যাক্টটা নিয়ে আপনাদের একটা তথ্য দিয়ে জানাই। যত বড়ই হাউজিং প্রজেক্ট হোক না কেন, পশ্চিমবাংলার পুরো ইকোনমিটাকে রিয়েল এস্টেট একমাত্র বাঁচিয়ে রেখেছে। তার মধ্যে যারা মাঝারি শিল্প করেন বা একদম নিম্ন স্তরের শিল্প করেন, মানে ধরুন যে 3তলা বাড়ি বানাচ্ছেন বা G+4 বাড়ি বানাচ্ছেন, এই ধরনের রেঞ্জ কিন্তু কলকাতা শহরের মানে জিডিপি, যদি জিডিপির চার্টটা দেখেন, এরাই কিন্তু বাঁচিয়ে রেখেছে। এবং
ভারত সরকার যে এমএসএমইর যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনও একই কথা বলছে যে ছোট উদ্যোগ বাঁচিয়ে রেখেছে কিন্তু ভারতবর্ষকে, একজন প্রান্তিক চাষি কিন্তু বাঁচিয়ে রেখেছে ভারতবর্ষতে। শুধুমাত্র করাপশনস এবং ল্যাক অফ দ্য ম্যানেজমেন্ট, তার জন্য কিন্তু আমরা গ্রো করতে পারছি না। তো যাই হোক, এই কলকাতা কর্পোরেশনের যারা রিয়েল এস্টেট ব্যবসায় আসছেন তাদের মেন্টালিটিটা ফার্স্ট যে জিনিস হচ্ছে একদম আইন মেনে কাজ করব, একদম বেআইনি করব না। কারুর ভরসাতে কোনো কাউন্সিলর হোক, কোনো ক্ষমতাশীল ব্যক্তি হোক, কাউন্সিলরের কোনো পেটুয়াল হোক, যে কেউ আপনাদের যদি বলে দাদা আপনাকে আমি এক্সট্রা ফ্লোর করে দেবো, 500 বাড়িয়ে দেবো, ওই দিল মাঙে মোড়, এই দিল মাঙে মোড়টাকে ছেড়ে দিন। আর যেভাবে বলছে ওইভাবে ফলো করুন। মনে রাখবেন, ইকোনমিক গ্রোথ, আপনি একজন শিল্পপতি বা একজন ব্যবসাদারের রোলটা কি জানেন? একটা পাম্পিং সিস্টেমের মতো, মানে আপনি হচ্ছেন পাম্প। আপনার কাজ হচ্ছে যে তলার থেকে জলটাকে তুলবেন, তুলে সেটাকে ওপরে তুলবেন, সেটা আবার ইউজ হয়ে আবার এসে চৌবাচ্চাটা ভর্তি হবে, আবার তুলবেন। সো এই সার্কেলটা করার জন্য আপনাকে পাম্পিং করে যেতে হবে। যদি ওই সিস্টেমের মধ্যে কোনো রকমভাবে কোনো একটা জায়গায় চোট হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে আপনার জলটা কোনো একটা জায়গায় আটকে যাবে, পাম্প বন্ধ হয়ে যাবে। এটাকে বন্ধ করতে দেওয়া যাবে না। সো দ্যাট এই কলকাতা কর্পোরেশনের কেন আমরা বলছি যে আপনি একটা ছোট প্রজেক্ট করতে যাচ্ছেন, ফার্স্ট কী করেন? ফার্স্ট হচ্ছেন আপনি দেখেন যে একটা বাড়ি নিলেন বা একটা জমি নিলেন, যে সেটা আমি ডেভেলপ কেন করব এই কারণে যে আমার একটা প্রোটেকশন হবে এবং গ্রোথ হবে। আমরা একটা জিনিস মাথায় রাখবেন, আফটার এন্ড অফ দ্য ডে আপনাকে দেখতে হবে যে আপনার ব্যাংকে কত ক্যাপিটাল এলো। এটাই হচ্ছে বড় ব্যাপার। এটা ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং যেটা ওরা করে, প্রত্যেক দিন ডে বাই ডে একটা চার্ট তৈরি করছে এবং সেই চার্টটা ইন্ডিকেট করে দিচ্ছে, তার সাথে এআই লাগিয়ে যে এইভাবে যদি ব্যবসা চলে তাহলে ব্রেক ইভেন পয়েন্টটা কোন জায়গায় আসছে। অর্থাৎ আমি ইনভেস্ট করেই যাচ্ছে, কবে সেখান থেকে আমি টাকাটা পাবো, সেখানে গিয়ে আমার কাটিংটা যত ডিউরেশনটাকে আমি করিয়ে আনতে পারবো, তত আপনার বিজনেস ফাস্ট মুভিং করবে। সো এইটাই হচ্ছে মেন জিনিস, যে ব্রেক ইভেন পয়েন্টটাকে আমি ইনভেস্ট করে যাচ্ছি, বাট কবে আমি রিটার্নটা পাবো, এবং সেই রিটার্নটা আস্তে আস্তে দেখা গেলো যত শর্ট টাইমের মধ্যে আনতে পারবো। বা একজন বড় ব্যবসাদার বা আমার যারা আমরা কনসালটেন্সি করি এইসব বিষয়গুলো নিয়ে, আমরা সবসময় এটা চাইবো যে ব্রেক ইভেন পয়েন্টটাকে যত পারবো আমি ক্লোজ করবো। এটাই কিন্তু আমাদের মাথার মধ্যে থাকে, যে কারণে গর্ব করে বলতে পারি যে আমাদের যে কটা ফ্ল্যাট আমরা তৈরি করেছি, যে ডেভেলপাররা আমাদের দিয়ে করাচ্ছেন, তা আজকের দিনে দাঁড়িয়ে একটা ফ্ল্যাটও তার সেল হয়নি, এরকম হয় না। যদি আমাদের কথা শুনে ঠিকমতো সে কাজটা করে, ঠিকমতো ডিজাইন প্যাটার্নটা যদি ঠিকমতো করে, ঠিকমতো যদি স্ট্রাকচারাল পার্টটা ঠিকমতো করে, তাহলে কিন্তু তার কোনো দুঃখ নেই। আর যারা একটু ভাবে আমি 500 বাড়াবো, আমি একটা তলা বাড়াবো, এদের ক্ষেত্রে কি হচ্ছে, বেআইনির দিকে চলে যাচ্ছে। কোন সময় নোটিশ পড়বে সে নিজেও জানেন না, কোন সময় সেই ক্ষমতাশীল ব্যক্তি তার মাথার ওপর থেকে হাত ছড়িয়ে যাবে কেউ জানেন না, এবং এমনভাবে অতগুলো টাকা নিয়ে, মানে জাহাজ নিয়ে ডুবতে শুরু করে, এবং ব্রেক ইভেন পয়েন্ট আস্তে করে চলে যাচ্ছে অনেক দূরে। আপনার সোশ্যাল টেনশন তৈরি হয়ে যাচ্ছে, আপনার শরীরে রোগ এসে যাচ্ছে। আমি ব্যবসা করে যদি সুখে শান্তিতে যদি না থাকতে পারি, তাহলে সেই ব্যবসার কোনো মানে হয় না। আপনি প্রচুর গলা অবধি ধার নিয়ে ডুবে বসে আছেন, কোনো মানে হয় না। আর টেনশন নিচ্ছে, অনেকেই বলে বিজনেস মানে টেনশন। নো, বিজনেস মানে টেনশন না, বিজনেস মানে রিল্যাক্স। দিস ইজ দ্য ম্যানেজমেন্ট কনসেপ্ট। তো আমি যদি ঠিক কালে একটা প্রজেক্ট করার পর আমি চেষ্টা করবো যে এটা 6 মাসে শেষ করে আরেক বছরে 2টো করে প্রজেক্ট করবো। আর যদি আমি বেআইনি করতে যান, তাহলে একটা প্রজেক্ট নিয়ে চলছে করতে গিয়ে ইনফ্লেশন রেটটা আস্তে করে ঢুকছে তো আফটার অল কিন্তু আপনার লস হয়ে যাবে। এবং এইভাবেই সেটা চলতে থাকবে, এই প্রজেক্টের টাকা ওই প্রজেক্টে করতে এমন একটা ইকোনমিক্যালি একটা স্ক্যামের মধ্যে পড়ে যাচ্ছে, অনেকে জেলে পর্যন্ত চলে যাচ্ছে, বাস ফিনিশড একদম। তো এই বিষয়গুলোই হচ্ছে আমার ব্যাপার। আমাদের ইকোনমিক্সের ভাষায় যেটা হচ্ছে, আপনাকে ইনকাম গ্রোথ বাড়াতে হবে, এবং ইনকাম গ্রোথ আপনি তখনই বাড়াতে পারবেন যখন আপনি কিছু প্রোডাকশান করবেন, সেটা সার্ভিস হোক, মেটেরিয়াল হোক, হোয়াট এভার ইট মাই বি। তার প্রোডাকশানস প্রপোর্শনেটলি রিলেটেড টু দ্য ইনকাম গ্রোথ, এবং সেই প্রোডাকশানটা মার্কেটে অ্যাকসেপ্টেবল হতে হবে। সো দ্যাট ইজ দ্য কন্ডিশন অ্যাপ্লাই। তো আমরা এগুলো নিয়ে পরে আসছি। তো এই কলকাতা কর্পোরেশনের ফার্স্ট জিনিস হচ্ছে আপনার ওটা ছেড়ে দিন, যে প্লেন করব, আমি দেখব আমার এখান থেকে প্রফিট আসছে কিনা, গোটা বাংলা জিনিস। এবং কীভাবে শর্ট টাইমে, যত শর্ট টাইম, যদি 6 মাসে 7 মাসে যদি প্রজেক্টটাকে নামাতে পারেন,
সমস্ত কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করেও আপনি প্রজেক্ট নামিয়ে দিতে পারেন একটা 3তলা বিল্ডিং, ছোটো বিল্ডিংয়ের ক্ষেত্রে বলছি। তাহলে আমরা কীভাবে সেইটা করব? এবং আমরা জানি আমাদের কলকাতা কর্পোরেশনের 1980 আমরা আইনেতে আমরা যে 1990 বিল্ডিং রুলস এবং তার অ্যামেন্ডমেন্ট হয়ে 2009 বিল্ডিং রুলস আমরা স্যাংশন করছি। আমরা জানি যে নতুন স্যাংশন নিতে গেলে কোন সেকশন 393A অ্যাডিশন হলে 394 বা কিছু চেঞ্জেস হলে সেখানে 26AB, এই সেকশনগুলো আমরা জানি। 410 32E, ঠিক আছে, 10N থাকলে 142। তো এই সেকশনগুলোর মধ্যেই মেনলি কাজগুলো হয়। এবং কাজগুলো করার জন্য যেটা সবচেয়ে বড় দরকার, যে কর্পোরেশন থেকে ফাইলটাকে আপনাকে আগে বার করতে পারবেন। কারণ ফাইল স্যাংশন না পেলে আপনি ফিনান্সিয়ালি কোনো লোনের দরকার হলো, সেই লোনটা আপনি করতে পারবেন না, আপনি কাজটা শুরু করতে পারবেন না। কেন আপনি মনে রাখতে হবে, যেদিন থেকে একজন কনসালটেন্ট অ্যাপয়েন্ট করছেন সেদিন থেকে আপনার কিন্তু ডে কাউন্ট হতে শুরু করলো, আপনার টাকা ইনভেস্ট হওয়া চালু করে গেল। এবং এই কর্পোরেশনের স্যাংশনটা যদি বেশি সময় ধরে আমরা নিয়ে নিই, তাহলে ব্রেক ইভেন পয়েন্টটাও কিন্তু চলতে থাকবে। কেন আপনি যতক্ষণ না স্যাংশন হচ্ছে, এথিক্যালি কারোর কাছ থেকে আপনি টাকা নিতে পারেন না, বুকিং করতে পারেন না। যদিও আমরা কিছু কিছু ক্ষেত্রে নিয়ে নিই, টাকা অনেকে নিয়ে নেন, কিন্তু আমি সেটা দ্যাট ইজ নট এ গুড প্র্যাকটিস যতক্ষণ না আমার কাছে স্যাংশন হাতে আসে না। তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট আস্তে আস্তে করে বাড়তে থাকছে। তো আমরা এই কর্পোরেশন স্যাংশন যত তাড়াতাড়ি নেওয়া যায়, এবং সবচেয়ে নিয়ম হচ্ছে দক্ষ ইঞ্জিনিয়ারদের সাথে আপনি যোগাযোগ করুন। আমাদের কলকাতা কর্পোরেশনে 3000 5000 এলপিএস দেখতে পাবেন, দুই দেখতে পাবেন, তার মধ্যে অর্ধেক প্র্যাকটিস করে না, অর্ধেক আছে শুধুমাত্র 500 টাকার বিনিময়ে সই করে দিল, শ্যাম দিল, কি এই দিল, তাদের কলকাতা কর্পোরেশনে দেখাই যায় না, অফিসাররাও জানে না, আমাদেরও জানি না। ঠিক আছে, কিছু ব্রোকার শ্রেণীর মানুষ তারা এসে এইসব কাজগুলো করে যাচ্ছে। সেইগুলোকে আপনাকেই দেখতে হবে কে প্র্যাকটিস করছে, কটা তার সেই কর্পোরেশনে তারকে লোক চেনে কি না, এই বিষয়টা দেখতে হবে। যাকে আপনি কাজটা দিচ্ছেন তার নলেজটা কী আছে। যেটা করি আমরা এই আজকের দিনে দাঁড়িয়েও, যেখানে এই ধরুন কালকে থেকে কর্পোরেশন খুলবে এবং এই একটা সপ্তাহ আমরা পাবো, এবং এই একটা সপ্তাহের মধ্যে আমাদের ইচ্ছে আছে 3 থেকে 4খানা স্যাংশন বার করবো সমস্ত জিনিস। কেন এটা এই ছুটি, ও ছুটি, এ নেই, সে নেই, এক্সেট্রা এক্সেট্রা। কারণ এই একটা সপ্তাহ আমাদের পুরো একদম টাইট শিডিউল আছে। মোটামুটি আমরা প্রোগ্রাম করে ফেলেছি, এটা করবো, ওটা করবো, অপশান 1, অপশান 2, অপশান 3, একে ফোনে ধরবো, একে না পেলে ওকে বলবো, মানে দ্যাটস একটা মারাত্মক একটা ব্যাপার। তো এই যে ফাইলটাকে সাজানো, ফাইলটাকে ফলো আপ করা, নেগোসিয়েশন করা অফিসারদের সাথে একটা বিশাল বড় গেম। এবং আমাদের 3-4টে স্যাংশন আছে, খুব ক্রিটিক্যাল স্যাংশন, মানে যেখানে প্রত্যেকটা স্টেপ রিল্যাক্সেশন, প্রত্যেকটা স্টেপ, নয় ডিজি, নয় মেয়র, নয় কমিশনার। তো এই যে জায়গাগুলোকে, টাইমগুলোকে শর্টেন করা ইজ আ ভেরি ডিফিকাল্ট। আজকে কমিশনারের কাছে বা মেয়রের কাছে আপনার দেখা করা, সেখানে তাকে বোঝানো, দ্যাট ইজ আ টু ডিফিকাল্ট। সো কীভাবে করবো, কেমনভাবে করবো, দ্যাট ইজ আ স্ট্র্যাটেজি মুভমেন্ট। এবং এই ফাইল যদি আপনার ঠিকঠাক, আমরা যেটা করি ফাইলটাকে একদম সুন্দর করে সাজাই, ড্রয়িংটাকে সুন্দর করে সাজাই, এবং দরকার হলে আমরা আনঅফিসিয়ালি একবার চেক করে নিই, এইভাবে হবে, এইভাবে হবে, পুরো স্ট্র্যাটেজিটাকে আমরা সাজিয়ে তারপরে এগো। তারপরেও অনেক সময় লাগে, সার্ভেতে প্রচুর সময়, যে ডিপার্টমেন্টাল স্টাফ সে বসতে পারছে না, তাকে 1000 একটা কাজে ব্যস্ত, সেই কাজগুলোকে আগে অ্যাটেন্ড করতে হবে, তার ফলে ডিলিং হচ্ছে, তাকে বসিয়ে নোট করা, এমন কিছু কিছু ক্ষেত্রে আমরা নোট করেই নিয়ে যাই, তাকে দেখিয়ে নিই, সে এবার সেটা টাইপ করে দিই। তো এই যে একটা বিস্তর নেগোসিয়েশন করে, এই প্রসেস করে এটা বার করা এবং টাইম নেই, সেই এই ম্যানেজমেন্টটা কিন্তু খুব ডিফিকাল্ট, খুব একটা সহজ নয়। তাই জন্য যারা এই ইনভেস্টমেন্ট পারপাসে আসছেন, সেই মানুষগুলোকে আপনারা চয়েস করুন, যারা এই কাজগুলো করে থাকছে বা কর্পোরেশনের নার্ভ দ্বারা যারা জানছে তাদের। কারণ এটা কিন্তু সহজ ব্যাপার না, বিশেষ করে আমাদের ক্ষেত্রে প্রচুর এলপিএস আছে। যদি আমি তাকে এক্সট্রা কিছু না দিতে পারি, আমাদের যেমন একটা জ্ঞান পুরো কর্পোরেশনে পড়ে থাকে, এবং পুরো সাইড, বিজনেস ডিল, বিজনেস নেগোসিয়েশন, টোটালি আমার সারাদিন এটার উপর কেটে যায়, যে কোন জায়গায় কোন ফাইল ট্র্যাকিং হচ্ছে, কোন জায়গায় কী হচ্ছে, ঠিক আছে, এবং কী বলতে চাইছে অফিসার, যে এমন কিছু বিষয় আছে যেগুলো সে বলতে চাইছে, আমি যদি ফাইলটাকে মুভ করে নিয়ে যাই সেটা বেরোবে না, আমাকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, অন্যরকমভাবে কাজটা করতে হবে। সো দ্যাট ইজ দ্য টাইম টেকিং, যেটা যে 50 days আমাদের যেটা আমাদের যে ইনহাউস যে ম্যানেজমেন্ট, আমরা সেটা চেষ্টা করছি অন্তত 1 মাসের মধ্যে একটা স্যাংশনকে বার করা যাবে, ঠিক আছে। এবং তার জন্য যে প্রি ওয়ার্ক, একটা ফাইল জমা করার আগে প্রি ওয়ার্কটা আমরা পুরো একদম ক্লিন করে নিই,
ঠিক আছে। এবং তার সাথে ওয়ার্কিং ড্রয়িং আরও আমরা ম্যান পাওয়ার বাড়িয়েছি, যেহেতু ওয়ার্কিং ড্রয়িংটাও প্যারালালি হয় এবং সাইডগুলো প্রত্যেকটা আমি নিজেরা সুপারভিশন, আপনারা হয়তো আমার ইউটিউবে দেখবেন যে প্রত্যেক দিন যে আজকে জল দিয়েছে কিনা সেটাও আমরা দেখতে চাই। এতটা প্রিসাইজ মোডে আমরা কাজ করছি, বিকজ আওয়ার টার্গেট ইজ দ্য ভেরি বিগ, দ্যাট ইজ দ্য 100 crore দ্য বিজনেস টার্গেট। তো এই যে ম্যানেজমেন্টস, তো ম্যানেজমেন্টের কেন বললাম ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে, আমার একটা দিকে স্ট্রাকচার পার্ট যেটা হচ্ছে আমার টেকনিক্যাল স্কিল অ্যান্ড দ্য ম্যানেজারিয়াল স্কিল, যেটা আমরা স্প্রেড করব। তো ম্যানেজমেন্টের একটু আসছে, ম্যানেজমেন্টের যে প্রোগ্রামসগুলো আমাদের ধরো চলছে বিভিন্ন জায়গায়, যে একটা ম্যানেজমেন্ট প্রায় 9 lakhs 10 lakhs, ওকে। তো মেন এই সাবজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করবো, বাট ইজ এ ভেরি হেল্পফুল সাবজেক্ট, যেটা যারা এক্সপিরিয়েন্স তারা মানে এত ঘেটে 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 মানে এক্সপিরিয়েন্স ইন দ্য সেন্সে যে আমি একটা কাজ করব, শুধু বয়সটা বেড়ে গেল সেই এক্সপিরিয়েন্স না, এক্সপিরিয়েন্স ধরা হয় যে কটা ক্রিটিক্যাল কাজ তুমি বার করেছো, ক্রিটিক্যাল কাজ বার করা মানে ক্রিটিক্যাল থিঙ্কিং কটা বার করেছো, এবং সেই এক্সপিরিয়েন্সের দিক থেকে এই কোর্সগুলো যারা ইয়ং, আমি বলবো যে পারলে MBA করে নাও, এবং বিভিন্ন যে কোর্সগুলো মোটামুটি কোন জায়গা থেকে, যেমন JVRS আছে, বিভিন্ন IIM আছে, IIT আছে, হয়তো টাকাটা একটু বেশি লাগবে, কিন্তু এটা করা খুব দরকার। কেন, যদি আমি মনে করি এটাকে গ্লোবালি জিনিসটাকে আমরা সাজাবো। দেখো আমি একটা কোর্স মেটেরিয়াল তোমাদের সেন্ট জেভিয়ার্সের ধরো দিচ্ছি, সেমিস্টার 1, যেটা প্রত্যেকেই করতে হয়, ম্যানেজারিয়াল ইকোনমিক্স, অর্থাৎ এই যে ব্রেক ইভেন পয়েন্টের কথাগুলো বললাম যে টাইম টেকিং, এই ম্যানেজারিয়াল ইকোনমিক্স মেন হচ্ছে প্রোডাক্টস, আমাদের থিওরি যেটা, যে প্রোডাক্ট তার সাথে আমার ইকোনমিক গ্রোথ, আমি যে প্রোডাক্টটা, কিন্তু প্রোডাক্টটা অ্যাকসেপ্টেবল কীভাবে হবে, তার জন্য তোমার কোন সাবজেক্টটা দরকার, এই অ্যাকসেপ্টেবল হবে কি না এটা আগে আমাকে থেকে জানতে হবে। আগে এক সময় ছিল প্রোডাক্ট তৈরি করলাম, মার্কেটে সেল হলো কি হলো না, একটা রিস্ক ফ্যাক্টর ছিল। এখন সেটাকে কমানোর জন্য বেসিক সার্ভে, মার্কেট ডিমান্ডটা কী, সেই ডিমান্ড অনুযায়ী আমাকে জিনিসটা করতে হবে। সো ম্যানেজারিয়াল ইকোনমিক্স, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এখানে দু ধরনের হয়, যেহেতু আই এম দ্য স্টুডেন্ট অফ দ্য MBA, তো সেই কারণে বিষয়গুলোকে বলছি কেন এগুলো দরকার, কী জন্য দরকার। এটা JVRSের বলছি, একই জিনিস UGC অ্যাজ পার নলেজ অনুযায়ী, কিন্তু কেউ 2 লাখ টাকা নিচ্ছে, কেউ 10 লাখ টাকা। তার কারণ হচ্ছে এখানে কেস স্টাডির ওপর ভ্যালু। ধরো আমি কী কেস স্টাডি করেছি, ফুল জিনিস তো আমি তোমাকে বলবো না, আমার ফাইলটা কীভাবে কাকে দিয়ে কীভাবে বার করে এনেছি, সেই টেকনিক বা টেকনোলজি এক একটা কোম্পানির এক একটা থাকে, বাট এখানে কিছু কেস স্টাডি তারা বলে, সেই বলার জন্যই কেস স্টাডিটাকে সেল করার জন্যই তাই 13 থেকে 14 লাখ টাকা করে এক একটা ফিস হয়, যে লাইফ কেস স্টাডি, লাইফ বেসড কেস স্টাডি। আর সেই কারণে এক্সিকিউটিভ MBA যারা এই ধরনের কাজ করে এসেছে, ঠক্কর খেতে 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 এসেছে, কিন্তু সফল হয়েছে। ঠক্করকে পালিয়ে আসলে হবে না, ঠক্করকে যে বার করে আনতে পেরেছে সেই হচ্ছে রাজা, মার খেয়ে যে ঘুরে দাঁড়াতে পেরেছে সেই হচ্ছে এক্সপিরিয়েন্স। তো সেই লোকের জন্যই এই এক্সিকিউটিভ MBA। তো যেমন ম্যানেজারিয়াল ইকোনমিক্স, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টসের দুটো, একটা হচ্ছে যারা শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার, তাদের জন্য একটা IT সেলের অ্যাকাউন্টস, একটা GST, অনেকগুলো অ্যাকাউন্টস এখানে করতে হয়। এবং যেমন ক্যাশ বুক, লেজার, এটা তো জেনারেল অ্যাকাউন্টস, আমরা মোটামুটি একটা আইডিয়া আছে যে ক্যাশ বুক হলো, লেজার হলো, তারপরে আমরা প্রফিট লস বার করলাম, ব্যালেন্স শিট বার করলাম। এখন আরও করছে যে ডে বাই ডে আমার ক্যাশ ফ্লো, আর সবচেয়ে বড় কথা মানে ইনফ্লো আউটফ্লো, আর ট্রেন্ডিং, এই গ্রাফটা দরকার, ট্রেন্ডিং কোন দিকে যাচ্ছে, এরকমভাবে গেলে আমি এই দিনেতে এই জায়গায় গ্রাফ গিয়ে পৌঁছবো, দ্যাট ইজ দ্য EI অ্যাকাউন্ট। এটাও কিন্তু চলে আসছে প্রত্যেকটার সাথে। সেকেন্ড হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন ডেটা, বিভিন্ন মডেল, যেগুলো আমরা স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে, যেমন আমরা যেমন কিউব টেস্ট করি, 100টা ভাঙার মধ্যে 90টা যদি টেস্ট দেখায় যে হ্যাঁ স্ট্রেংথ পেয়েছে, সো দ্যাট মিক্স ইজ উই ক্যান ইউজ দ্যাট মিক্সিং। ঠিক তেমনই কোনো সোশ্যাল ফিনোমিনাতে দেখা যাচ্ছে যে এইভাবে অ্যাটেম্প্ট করে আমরা এতবার ফেল হয়েছি, এতবার পাস করেছি, যদি আদার কন্ডিশন ইজ কনস্ট্যান্ট থাকে। সো বিজনেস স্ট্যাটিস্টিক্স, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, এইটা মারাত্মক, আমি একটা করেছিলাম, অর্গানাইজেশনাল বিহেভিয়ার অপারেশন রিসার্চ। অর্গানাইজেশন বিহেভিয়ার, একটা অর্গানাইজেশন চলবে কী প্যাটার্নে, কীভাবে ডিরেকশনটা, একটা কোম্পানির কি হোল্ডার যে কোম্পানি চালাচ্ছে
ঠিক আছে, কীভাবে সে কোম্পানিকে চালাবে এবং সেই কোম্পানির ইন্টারনাল স্টাফদের কীভাবে অর্ডারটা দেবে এবং সেখান থেকে ফিডব্যাক দেবে, সেগুলোর অনেকগুলো টেকনিক আছে, ঠিক আছে, ম্যানেজেরিয়াল টেকনিক, সো দ্যাট অর্গানাইজেশনাল বিহেভিয়ার। এই গল্পটা, এই স্টোরিটা একটা বিশাল ব্যাপার, মানে প্রায় এক একটা নিয়ে থিসিস করে দেওয়া যায়। অপারেশনাল রিসার্চ, ওকে, আমি কীভাবে অপারেশনটা করবো, কোন টেকনিকে যাবো, আফটার অল রিলেটেড টু দ্য গ্রোথ অফ ইয়োর কোম্পানি, ইকোনমিক গ্রোথ অফ ইয়োর কোম্পানি। সেমিস্টার টু দ্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ঠিক আছে, এই যে আমরা লোন নিচ্ছি, একটু আগেই যেটা বললাম যে এমন করলাম যে লোনে বিধ্বস্ত হয়ে গেল, কিন্তু লোন নেওয়ার সময় আমরা চিন্তা করি না যে এই লোনটা নেওয়ার পর আমার এটা কোন কাজেতে যাবে, যে মানে এটা আমি লায়াবিলিটিস তৈরি করলাম না আমি এটা অ্যাসেট তৈরি করলাম। আমি একটা লোন নিলাম, নিয়ে একটা দোকান খুললাম, মুদিখানার দোকান খুললাম, বা দেখা গেল এই মুদিখানার দোকানটা ভালো সেল দিচ্ছে, তার মানে সেটা অ্যাসেট হয়ে গেল। যদি না সেল দেয়, তাই যে টাকায় কিনলাম, যেহেতু দোকান সব তার ল্যান্ড ভ্যালু একটা এক্সকালেট করে, তাই জন্য এটা অ্যাসেট হয়ে যাচ্ছে। আর যদি আমি একটা গাড়ি কিনলাম, যে গাড়ি কিনে আমি ঠিক করলাম যে লরি কিনে ব্যবসা করবো, ব্যবসাটা হলো না, তাহলে সেটা লায়াবিলিটিসে চলে যাচ্ছে। সো এই যে ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এর একটা বিশাল ব্যাপার। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, লোন ম্যানেজমেন্ট, কী করে আইপিও থেকে ম্যানেজমেন্ট করা হয়, পাবলিক মানে কী করে তুলতে হয় এবং ঠিক টাইমে তাকে রিটার্ন কীভাবে দিতে হয়, এটা হিউজ চ্যাপ্টার। আর নাও তোমাদের বলি মার্কেটিং ম্যানেজমেন্ট। মার্কেটিং ম্যানেজমেন্ট ফাদার হচ্ছে ফিলিপস কোটলার। তো HR ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালিটিক্স, ঠিক আছে, প্রত্যেকটা স্টেজে অ্যানালাইসিস করে আমাকে জানতে হবে কেন আমার ফেলিওরটা কোন জায়গায়, ঠিক আছে। স্ট্র্যাটেজিস ম্যানেজমেন্ট, আমি কী স্ট্র্যাটেজি নেব, মার্কেট কোন দিকে যাচ্ছে, আমি 394 বেশি করবো না 401 বেশি করবো, আফটার অল দ্য গ্রোথ। এই যে ডিসিশনসটা তুমি কীভাবে নেবে। তো সেমিস্টার 3 তো অনেকগুলো স্পেশালাইজেশন পেপার আছে, এটা আমি জেভিয়ার্সের থেকে বলছি, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো একটা ছোটো ছোটো ওয়ার্কশপ নিয়ে। আর ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, নাম গাল ভাড়া অনেক প্রচুর আছে, রিটেল, ডিজিটাল, বাট যেটা নেই জেভিয়ার্সে, আমি একবার পারলে ওদেরকে চিঠি লিখবো, এটা কেন এই কোর্স সাবজেক্টটা নিল না, দ্যাট ইজ দ্য ই-কমার্স, ঠিক আছে, ই-কমার্স বুমিং। সেই ই-কমার্সটা কিন্তু এখানে সিলেবাসের মধ্যে আমি কোনো জায়গায় দেখতে পেলাম না। ওকে, জেভিয়ার্সের এই যে এটার মধ্যে ই-কমার্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট, অ্যাপ্রাইজাল, সার্ভিস মার্কেটিং, বিজনেস মার্কেটিং, অ্যানালাইসিস, সব কিছু আছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, রিটেল, ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অ্যান্ড আমার মনে হয় এর মধ্যে ওরা ই-কমার্সটাকে ঢোকাচ্ছে, বা ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ই-কমার্স ইজ আ সেভারাল থিং। ওকে, তো এটা কেন দিল না এরা ই-কমার্স নামে আমি জানি না। তো মোটামুটি কোর্সের এই আমরা পরের দিন থেকে স্ট্রাকচার অ্যানালাইসিস কীভাবে হবে, একটা করে স্ট্রাকচার তো আমার সারা দিন কোথায় কী কাজ করছি থাকে, অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট, দুটো প্যারালালি আমরা চলবে। তো কালকে সোমবার, কাল থেকে একদম লেগে পড়া, কী হলো, কেন হলো, কী হচ্ছে না, কী করলে ভালো হয়, সব কিছু পাবে ইউটিউবে। এবং কারণ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, মেল করতে পারো। থ্যাংক ইউ।